প্রয়াত হয়েছেন রাজ্যের আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল তার ৮০ বছর। দীর্ঘদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন এবং আজ সকালবেলায় প্রাতরাশ সারার পরেই তিনি অসুস্থ বোধ করেন, আর এর পরেই তিনি একেবারে শেষ বিদায় জানায় এই সংসারকে। বাম জামানার এক প্রবীণ দুঁদে নেতা তিনি। তার পাশাপাশি আমাদের শহরের ছেলে, শহরের বিধায়ক শঙ্কর ঘোষেরও একটা সময়ের রাজনৈতিক গুরু, এ কথা বললেও খুব ভুল হবে না। কারণ তার রাজনৈতিক শিক্ষা বা রাজনৈতিক জীবনের পথ চলা সেই থেকেই শুরু হওয়া, বা সেই বামপন্থা থেকেই শুরু। আজ যদিও তিনি অন্য দলে বা অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস রেখে অন্য স্থানে তিনি গেছেন, কিন্তু এই যে ক্ষতি, সেই ক্ষতিকে তিনি কিভাবে দেখছেন বা তিনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন, একবার আমরা তার সঙ্গে কথা বলে নেব। প্রথমেই বলবো যে শঙ্করদা, যখন প্রথম এই কথা শুনলেন আপনি যে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, সেই সময় আপনার মনের পরিস্থিতি কি ছিল? প্রথমত আমি আজকে সকালেই কলকাতা থেকে শিলিগুড়ি এসেছি। আবার আসার পরেই আমি যতদূর সময় 10টা নাগাদ আমি প্রথম খবরটা পাই। ব্যক্তি জীবনে রাজনৈতিক রাস্তা বা মত পথ আলাদা হয়েছে ঠিকই, কিন্তু যাদের সান্নিধ্যে থেকে রাজনীতি শিখেছি তাদের সম্পর্কে কোনো দেশ ছিল না বা এখনো নেই। আমার বারবার করে মনে হচ্ছিল যে উনি এমন একজন মানুষ ছিলেন যিনি ক্ষমতার বৃত্তের মধ্যে থেকেও ক্ষমতা যেন তাকে কখনো স্পর্শ করেনি। আজকের রাজনীতিতে কিন্তু সেটা ভীষণভাবেই বিরল। আজকের রাজনীতিতে আমি সবসময় দেখি একটা ক্ষমতার প্রদর্শন করার, একটা জাহির করার একটা প্রবণতা, এবং দুঃখও হয় আমার যে ব্যক্তিগতভাবে সমাজের একটা বড় অংশ এটাকে মেনেও নিয়েছে। অর্থাৎ আপনি ক্ষমতাবান মানে আপনার অনেক কিছু দেখানোর থাকবে, সে গাড়ি হোক, সে নিরাপত্তারক্ষী হোক, সে হুটার হোক, সে সাইরেন হোক। অর্থাৎ এই যে আলাদা, নিজেকে আলাদা আলাদা, অথচ সমাজের নেতৃত্ব, এটা যখন এই সমাজে যখন প্রতিষ্ঠিত হচ্ছে, তখন ওনার মতন মানুষের চলে যাওয়াটা একটা অধ্যায়ের সমাপ্তি। এই ধরনের মানুষ রাজনীতিতে বিরল হয়ে যাচ্ছে। বিধানসভার অভ্যন্তরেও এখন পৌঁছেছি, সেখানে দাঁড়িয়েও বারবার করে মনে হয়, হয়তো সামাজিক কারণেই তার নিশ্চিতভাবে ব্যাখ্যা ইত্যাদি দেওয়ার থাকতেই পারে, কিন্তু সামাজিক কারণেই হয়তো অতীতের যে রাজনৈতিক নেতাদের যে চেহারা আমরা দেখতে অভ্যস্ত ছিলাম, তার মধ্যেও যারা অনেক বেশি অগ্রসর ছিলেন, তাদের ধীরে ধীরে বিলুপ্তি হচ্ছে। একটা নতুন রাজনৈতিক প্রজন্মের জন্ম নিচ্ছে। এই ট্রানজিশনাল পিরিয়ডের মাঝখানে দাঁড়িয়ে আমার মতন যারা বিগত দিনের রাজনীতির রাজনীতির এই চেহারাটা, আমি যেরকম বুদ্ধদার সহজ, অনাড়ম্বর, সরল জীবনযাপন, সেটা পাবলিসিটির জন্য ছিল না, তিনি সেটা করে দেখালেন। সেইটা ভীষণভাবে আমাকে, আমার মতন হয়তো হাজার হাজার ছেলে মেয়েদেরকে প্রভাব ফেলে। ঠিক যে আমার জীবনের বড় অংশ ওনারা আমার নেতৃত্ব, ফলে তাদের দেখেই বড় হয়ে উঠেছি, তাদের শিক্ষায় শিক্ষিত হয়েছি। যে কারণে দল ছেড়েছি, সেই কারণটা আজকে বাংলাদেশের ঘটনার পর আমার মনে হয় সেটা আরো প্রাসঙ্গিক হয়ে উঠছে, বা সেই নিয়ে নিশ্চিতভাবে পরে বলবো। তবে ওনার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করার খুব একটা সুযোগ পাইনি।
2011 তারপরে নির্বাচনে পরাজয়ের পরে ধীরে ধীরে বুদ্ধদা রাজনীতি থেকে একটু সরিয়ে নেন, পরবর্তীকালে অসুস্থ হন। 16-তে 2015-তে আমরা মনে হয় কাউন্সিলর হয়ে, এমআইসি হয়ে অশোকদা মেয়র হয়। সেই সময় অশোকদার কাছ থেকেই বুদ্ধদার সমস্ত কিছু জানতাম। পরবর্তীকালে বিধায়ক হওয়ার পরে উনি যখন নার্সিংহোমে বেলভিউতে ভর্তি ছিলেন তখনও বুদ্ধদাকে দেখতে গিয়েছিলাম। আসল কথা, মত পথ আলাদা হলেও ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, তার একটা আলাদা সম্মান তিনি জীবৎকালেও পেয়েছেন, তিনি মারা যাওয়ার পরেও যাবেন। দেখুন, একজন ব্যক্তিকে সমাজ বিভিন্নভাবে মূল্যায়ন করে, সেই মূল্যায়নে আমার আপনার অনেকের সাথে পার্থক্য হতে পারে, কিন্তু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনযাপন, তার সততা, তার অনড়ম্বর জীবন আমার মনে হয় সবাই কুর্নিশ জানাবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। উনি স্বপ্ন দেখতে ভালোবাসতেন, স্বপ্ন দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গে শিল্পায়নের, এবং ওনার মতন একজন ব্যক্তিত্ব প্রায় মানে ক্রিকেটার হিসাবে সৌরভকে খুব ভালোবাসতেন। এবং যেটা শোনা গেছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উনি কখনো মানে রাজনৈতিক কোনো কথা তিনি বলেননি, সবসময় সব কথাটা খেলার জগৎকে নিয়ে তার আলোচনা। একদম, ওনার কবিতা, গান, নাটক, খেলা, নন্দন, একটা সাংস্কৃতিক, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার একটা সাংস্কৃতিক চেহারা পশ্চিমবঙ্গের মতন, যেটাকে আমরা বলি শিক্ষা সাহিত্যের রাজধানী কলকাতা, তার সাথে কিন্তু বুদ্ধদার যে জীবন যাপন চলাফেরা সেটা কিন্তু মানিয়ে যেত, মিলিয়ে যেত। ফলে স্বাভাবিকভাবে ওনার মতন একজন ব্যক্তিত্বের চলে যাওয়া অনেকের কাছেই ক্ষতি। ঘটনাচক্রে আমি একটা বিরোধী রাজনৈতিক দল করি, কিন্তু আবার আমি বলছি, আমি কিন্তু আমি অশোকদা সম্পর্কেও আমি এখনো শ্রদ্ধাশীল। ব্যক্তি অশোক ভট্টাচার্যকেও আমি যেরকম ভাবে ভালোবাসি বা শ্রদ্ধা করি, বুদ্ধদাকেও ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য। নীতি মত পথের পাল্টেছে শুধু নয়, তা নিয়ে আমি জোর গলায় আজকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে কাজ করি এবং করব, তারও কারণ নিশ্চিতভাবে আছে। কিন্তু ব্যক্তি মানুষ নিশ্চিতভাবে তারা সম্মান পাওয়ার যোগ্য। এই যে সময়টা, তিনি যে সময়টা অসুস্থ ছিলেন, এবং আপনার সেই বিজেপিতে চলে যাওয়া, বামফ্রন্টকে ছাড়া, নীতি আদর্শের সঙ্গে একটা লড়াই, তো সব জায়গায় দাঁড়িয়ে এর মধ্যেও কি কখনো তার সঙ্গে ফোনে হোক বা এমনি ব্যক্তিগতভাবে কোনো কথা, মানে এই যে চলে আসা, তিনি কখনো? না, সরাসরি ঘটনাচক্রে যেখান থেকে ছেড়ে এসছি, যেখানে ছিলাম, যখন যাদেরকে আদর্শ হিসেবে সম্মান দিয়েছি, তাদের আর মুখোমুখি হতে চাইনি। ফলে স্বাভাবিকভাবেই সরাসরি কথা বলিনি, কিন্তু পরিবারের সবার সাথেই কথা হয়েছে উনি অসুস্থ থাকাকালীন। শুধু এইটুকু, যেহেতু সরাসরি না, অপ্রত্যক্ষভাবে শুনেছি যে উনি আমার দল ছেড়ে যাওয়া নিয়ে সেটা ওনার কাছে সেটা দুঃখের মনে হয়েছিল। কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু সরাসরি কোনো কথা আমার এই সময় হয়নি, ফলে এই প্রসঙ্গে না বলে শুধু এইটুকু বলবো যে আমি যখন ছাত্র যুব রাজনীতি করতাম, তখন যখনই কথা হতো উনি মাঝে আমাকে বলতেন, যেহেতু ছাত্র ফেডারেশন বা যুব ফেডারেশনের আমি রাজ্য এবং সর্বভারতীয় স্তরে ছিলাম, ওনার একটা ইচ্ছে ছিল যে আমি শিলিগুড়ি থেকে রাজনীতি করার বদলে আমি কলকাতায় থাকি। সেটা আমার পক্ষে সম্ভব ছিল না, আমার মা একা থাকতেন, আমি পক্ষে সম্ভব ছিল না, ওটা রাখতে পারিনি। কিন্তু ওনার জীবন চর্চা আমার কাছে চিরকাল শিক্ষণীয় ছিল, কথাবার্তা, ব্যবহার। উনি কিন্তু যখন ভাষণ দিতেন কোনোদিন খারাপ কথা বলেননি। এই কথাটাই একদম রেস ধরে বলছি যে আজকে একটা পুরনো ভিডিও আমরা দেখছিলাম, মানে যদি বলে যে আমাদেরও শুরু বোধহয় এভাবেই কোথাও না কোথাও, কারণ ওই 34 বছরে বাম শাসনের সময় আমাদের পড়াশোনা থেকে শুরু করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ইন্টারভিউ আমরা ওনার শুনছিলাম বসে বসে, এবং সেখানে কতটা সংযত, কতটা সহনশীলতার সঙ্গে, এবং তার শব্দ চয়ন যেটা মানে এত সুন্দরভাবে তিনি বলছেন,
বোধহয় এখন আমরা আমাদের এখনকার রাজনৈতিক যে কোনো প্রতিনিধি হোক না কেন বোধহয় আমরা মিস করি। এটা কি বলবেন, মানে কতটা সহমত এই বিষয়ে? আমি যুগ পাল্টেছে আমাদের, যদি খুব ঠান্ডা মাথায় আমরা দেখি, যুগের ভাষাও পাল্টেছে। এখন এই যুগের ভাষা পাল্টানোর ক্ষেত্রে আমি বারবার করে বলি যে যুগের ট্রেন্ড সেটার কারা হয়। অনেকে বলে ডাক্তার, লেখক, কবি। আমি মনে করি যুগের ট্রেন্ড সেটার হয় রাজনৈতিক নেতারা। কেননা রাজনৈতিক নেতারা অ্যাক্রস দ্য সোসাইটি কথা বলে কাজ করে। গরিব মানুষ, পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে, উচ্চবিত্ত মানুষ, শিল্পী, লেখক, সব। ফলে প্রতি মুহূর্ত যাদেরকে আপনারা বা তোমরা টেলিভিশন চ্যানেল, ডিবেট ইত্যাদিতে অংশগ্রহণ করতে দেখো, তাদের সিংহভাগ হচ্ছে রাজনৈতিক নেতারা। তাহলে তারা কিভাবে কথা বলছে, তারা কি রিয়াক্ট করছে, তাদের ভাষা কি, এটা কিন্তু প্রভাব কিন্তু ফেলে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ধীরে ধীরে যুগের সাথে রাজনৈতিক ভাষ্য পাল্টে গেছে। আর এই ভাষ্য পাল্টে যাওয়ার কারণে আমাদের মতন যারা রাজনীতিটাকে ভালোবেসে করতে এসছি, তাদের এই ভাষার সাথে মানিয়ে নিতে একটু অসুবিধে হয়। একদম। আর সবশেষে সকলের উদ্দেশ্যে মানে যদি বলি যে একটা সময় যেই দলের সঙ্গে ছিলেন আপনি এবং আজ সেই দলের একটা অপূরণীয় ক্ষতি, সেই বিষয়টাকে কিভাবে দেখবেন বা কি বার্তা আপনার তরফ থেকে এখন বিধায়ক হিসাবে থাকবে? দেখুন, দলের সিপিআইএম দলেরকে তো বার্তা দেওয়ার জায়গায় আমি নেই, সেই জায়গা আমি ছেড়ে এসেছি। সেখানে অনেক ওনার সময় থেকে বা ওনার হাতে ধরে বা ওনাকে সামনে রেখে অনেক ছাত্র যুব নেতৃত্ব উঠে এসছেন। তারা নিশ্চিতভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বা চেষ্টা করছেন। আমি শুধু এইটুকু বলবো যে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন থেকে অনেক কিছু শেখার আছে। আপনি যে রাজনীতি করুন না কেন, আর রাজনৈতিক অসহিষ্ণুতার বিভিন্ন কিছু এখন চোখে পড়ে, তার মাঝখানে থেকেও বুদ্ধদা যেটা শিখিয়েছে যে ক্ষমতায় থেকেও বিজ্ঞাপনের জন্য নয়। আবার আমি বলছি, আজকের যুগে দেখি অনেকে বিজ্ঞাপিত করেন, উনি কোনোদিন ওনার সহজ সরল অনাড়ম্বর জীবনকে বিজ্ঞাপিত করেননি। ওনার এর থেকে অনেক কিছু শেখার আছে, যেটা অর্থাৎ শেখো, মানুষের কাছ থেকে শেখো, রাস্তায় শেখো, পথ চলতি মানুষের কাছ থেকে শেখো, একজন সাধারণ গৃহবধূর কাছ থেকে শেখো, ছাত্রের কাছ থেকে শেখো, অটোওয়ালা, টোটোওয়ালা, সবার কাছ থেকে শেখো। শিখে এই সমাজটাকে আরো সুন্দর করে তোলার যে বার্তা, যে স্বপ্ন উনি দেখিয়েছেন, আর ছাত্র যুবদের জন্য একটা আধুনিক পশ্চিমবঙ্গের যে স্বপ্ন দেখিয়েছেন, উনি সেই স্বপ্ন পূরণ করে যেতে পারেননি, কিন্তু সেই স্বপ্ন আজ নয় কাল পূর্ণ হবেই, এ বিশ্বাস আমি রাখি। একদম, অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা, এই স্বপ্ন হয়তো উনি পূরণ করে যেতে পারেননি, কিন্তু এই স্বপ্নের সঙ্গে তিনি রয়েছেন, আমাদের সকলের সঙ্গে রয়েছেন। যেটা একটু আগে শঙ্করদা বললেন যে অনাড়ম্বর জীবন, সত্যি এক সাদা ধুতি পাঞ্জাবি পরেই আমরা আমাদের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখেছি এবং সেই ভাবেই তিনি রয়ে গেছেন দু কামরার ফ্ল্যাটে। তিনি কিন্তু চাইতেন, তিনি যদি মনে করতেন, তিনি হয়তো বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন অনেক রাজনৈতিক প্রতিনিধিদের মতো, কিন্তু সেই রাস্তায় কিন্তু তিনি যাননি। একেবারে সাধারণ, একেবারে যদি বলি সাদামাটা জীবন যাপনেই তিনি বিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি বিশ্বাসী ছিলেন মানুষের সঙ্গে থাকতে, মানুষকে নিয়ে বাঁচতে, শিক্ষা উন্নয়ন থেকে শুরু করে শিল্পকে নিয়ে বাঁচতে। বোধহয় এই বার্তাই আজ আমাদের তার জীবন আদর্শ থেকে আমাদের সকল মানুষকেই হয়তো নেওয়া উচিত, হয়তো আমাদের এই রাজ্যের মঙ্গলের জন্যই নেওয়া উচিত। তো নানান আপডেটের সঙ্গে ফের হাজির থাকছি আমি সৌমি, আমার সহযোগী মিঠু এবং আমাদের শহরের বিধায়ক, শহরের ছেলে শঙ্কর দাকেও অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও নিশ্চয়ই রয়েছেন, ধন্যবাদ।